This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। অনির্বাণের চক্রবহনী আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আর চক্রবহের আজকের বিতর্কের কথায় আসার আগে রোজকার মতোই চোখ রাখবো দিনের সেরা খবর আর মুহূর্তগুলো নিয়ে আজকের সাতের সেরায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে প্রধানমন্ত্রীর প্রথম জম্মু কাশ্মীর সফর। আগামী শুক্রবার জম্মুর কাটরায় যাবেন নরেন্দ্র মোদী। কাটরা শ্রীনগর রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে চেনাব সেতুরও উদ্বোধন হওয়ার কথা সেদিনই। 9 জুন প্রধানমন্ত্রী হিসেবে 11 বছর পূর্ণ করবেন মোদী। তার আগেই এই কর্মসূচি সফল করার তোড়জোড় প্রশাসন। পুলিশকে হুমকি বিতর্কে অনুব্রত চাপে, আরও চাপে তার অনুগামী তৃণমূলের ছাত্রনেতা। বোলপুর থানার আইসিকে হুমকি কাণ্ডে টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউকে সামন পুলিশে। কাল শিউরি থানায় হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ। ইতিমধ্যে বিক্রমজিৎকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ভারী বর্ষায় শোচনীয় পরিস্থিতি উত্তর পূর্বে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 36 জনের। তার মধ্যে শুধুমাত্র অসমেই 11 জন মারা গিয়েছেন। কাছাড়, নগাঁও সহ 22টি জেলা ক্ষতিগ্রস্ত। পরিস্থিতির সঙ্গে যুঝছে মণিপুর, মিজোরাম। বিধ্বস্ত অরুণাচল। বৃষ্টির পরিমাণ কমায় ত্রিপুরায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চোখ রাঙাচ্ছে কোভিড। বাংলায় প্রথম 43 বছরে কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমণের কবলে 41 জন। বাংলায় কোভিড আক্রান্ত মোট 331 থেকে বেড়ে 372। দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 4026। আসবো আজকের বিতর্কের কথায়। বিদেশে গিয়ে সরকারের দূত হয়ে দেশের সেনা এবং সরকারের সাফল্য প্রচারের দিন শেষ। দেশে ফিরছে একে একে সবকটি সংসদীয় প্রতিনিধি দল। আর দেশে ফেরা শুরু হয়ে গেল সংসদে অধিবেশন ডাকার দাবিতে বিরোধীদের এক কাট্টা হওয়ার পালা। এক কাট্টা হয়ে 16টা রাজনৈতিক দল আজ চিঠি দিয়েছে। সেই 16খানা রাজনৈতিক দলের দেওয়া চিঠিতে একেবারে 3 নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, যিনি এই বিদেশ সফরে সংসদীয় প্রতিনিধি দলের হয়ে যারা চোখ টেনেছেন, নজর কেড়েছেন বিদেশের মাটিতে এবং যাদের নিয়ে দেশের ভিতরে চর্চা হয়েছে এই সময়, তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ বিদেশের মাটিতে গিয়ে দেশের সরকারের জন্য প্রচারের দিন শেষ। কিন্তু এবার কি হবে? সরকারকে বিপাকে ফেলার চেষ্টা হবে? পহেলগাঁওয়ে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে কথা তোলা হবে, নাকি সেনা অভিযানের সাফল্য নিয়ে কথা তোলা হবে? ঠিক সেই বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে আমরা একবার যদি চোখ বুলিয়ে নিই, কথাগুলো কিভাবে এসেছিল, প্রচারটা কিভাবে হয়েছিল, আর ঠিক এই মুহূর্তে সংসদীয় অধিবেশন ডাকার দাবিটা ঠিক কোনখানে দাঁড়িয়ে আছে, এক নজরে এক ঝলকে। आतंक का फन अगर फिर उठेगा, भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा। 16 parties asking for a special session of parliament. पाकिस्तान की पोल खोलने के लिए हमारे देश के 7 अलग अलग प्रतिनिधिमंडल पूरे विश्व भर में पहुंच रहे हैं। अलग अलग दुनिया की राजधानियों में अपनी बात रख रही है, तो देश की संसद के सामने भी सारी बात रखे। At the start of the operation, we had sent a message to Pakistan. They chose not to take that good advice. एक देश भी खुलेआम हिंदुस्तान के समर्थन में नहीं आया। डिप्लोमेटिक फ्रंट पर पूरी तरह असफल हो गए।
we stopped the nuclear conflict, I think it could have been a bad nuclear war. दुनिया का एक देश के राष्ट्रपति सरपंचाई प्रतिदिन कर रहे हैं, 13 बयान 15 दिनों में, और वो बयान हिंदुस्तान की भावना को आहत कर रहा है। If there was any persuasion by the American president or his senior officials, it would have been persuasion of the Pakistanis. We don't need to be persuaded because we don't want war. We want to focus on development. বিদেশের মাটিতে বলা শশী থারুর বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সলমন খুরশিদদের কথাগুলো এই মুহূর্তে দেশের মাটিতে বিরোধীরা যা বলছেন, আজ যা বললেন, মিলল। রামগোপাল যাদবরা বলছেন কূটনৈতিক দৌত্য ফেল করেছে, আর সেই কূটনৈতিক দৌত্যই করে এলেন সংসদীয় প্রতিনিধি দল। তারা কি পাস করিয়ে এলেন দেশের সরকারকে, না দেশের সরকার যে ফেল করলো সেই মার্কশিটে তারাও এক একটা সাবজেক্ট? আসবো আজকের আলোচনায়। আমার আজকের প্রশ্ন, বিদেশে প্রচার, দেশে সংশয়, বিরোধীদের কিসের ভয়? নাকি কোনো কিছু ভয় পাচ্ছেন বিরোধীরা? ভয়টা দেশের সরকার হিসেবে, সরকারের প্রধান চালিকা শক্তি হিসেবে, প্রধান শাসক দল হিসেবে এবং সেই শাসক দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর সাফল্যের ভয়, সেই সাফল্যের অংশীদার একা আত্মসাৎ করার ভয়। আত্মসাতের কথা তো বলছেন বিরোধীরা, সুদূরের সাফল্য আত্মসাতের কথা বলছেন, ব্যবসার কথা বলছেন, আর ঠিক সেখান থেকে আমার আজকের কথা শুরু হচ্ছে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা একে একে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে একেবারে ডান দিকে রয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা। আমার ঠিক ডান দিকে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র। আমার ঠিক বাঁ দিকে দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র। তারপরেই রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। এবং আমার একেবারে বাঁ দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই। শুরুতে যেভাবে প্রত্যেক দিন সবাইকে 1 মিনিট করে সময় দিই নিজের পক্ষে বলবার জন্য বা বিপক্ষে বলবার জন্য, বিপক্ষের কথা বলবার জন্য, আমি ঠিক সেভাবেই আজকেও সময় দিচ্ছি। আমি শুরু করি কৌস্তব আপনার কাছ থেকে। জন ব্রিটাস আপনাদের প্রতিনিধি, আপনাদের দলের প্রতিনিধি, সাংসদ, তিনিও ছিলেন বিদেশের এই কূটনীতিক দৌত্য পর্বে। আজ কি হলো? বিদেশে প্রচার, দেশে সংশয়, বিরোধীদের কিসের ভয়? কৌস্তব আপনার সময় শুরু হচ্ছে, 1 মিনিট। বিরোধীদের ভয় বলে তো আমার মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে শাসকের ভয়। কারণ আমরা তো প্রথম থেকে বলেছি, পেহেলগাঁওয়ের ঘটনার পর বলেছি, লস্করি তৈবা আসলে কেন ধর্ম বেছে বেছে নৃশংসভাবে জানোয়ারের মতো আচরণ করে মানুষগুলোকে মেরেছে। তার কারণ লস্করি তৈবা চায় যে গোটা ভারতবর্ষে হিন্দুদের নাম করে মারলে রিটালিয়েট হবে, ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ আনা হবে, তাতে লস্করি তৈবার লাভ হবে। এইটা হচ্ছে রাজনীতি। কিন্তু ভারতবর্ষ কিন্তু প্রথম দেখালো, যে ভারতবর্ষ দেখালো, ইন্ডিয়ান আর্মিও দেখালো যে সেকুলার নিয়ে বঙ্গ বিজেপির লাভঝাপ শুরু হয়ে গিয়েছিল। সেকুলার দেশ কিভাবে চলতে পারে, সেকুলার দেশ কিভাবে হয়, কিরকম সেকুলার দেশ হয়, কাশ্মীরের মানুষ কিন্তু প্রমাণ করে দিল। ধর্মঘট করে গোটা দেশ, জাত ঐক্য, জাতপাত, বর্ণ বিদ্বেষ কিছু থাকলো না, গোটা ভারতবর্ষ এক হয়ে আমরা রাজনৈতিক দলগুলো বললাম, হ্যাঁ আমরা দেশের সরকারের পাশে আছি, দেশের সরকারের পাশে আছি, ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। কিন্তু কথা হচ্ছে, আমরা দেখলাম একেবারে বিহার থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে আলিপুরদুয়ার অবধি নন বায়োলজিক্যাল যে সন্তান, তার গায়ে এখন সিঁদুরের রক্ত বইছে, সব ক্যাম্পেইন কারা করছে? কারা গোটা ভারতবর্ষ জুড়ে এই ক্যাম্পেইন করার চেষ্টা করছে? কারা সিঁদুর অভিযানকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে? আমাদের কথা হচ্ছে এইটা, সিঁদুর নিয়ে রাজনীতি নয়। এখনো পর্যন্ত কিন্তু জঙ্গিদের ধরতে পারিনি। পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ কোথায়? ডোনাল্ড ট্রাম্প কে? তুমি কে ডোনাল্ড ট্রাম্প? তুমি তুমি থার্ড আম্পায়ার নাকি? তুমি কি থার্ড আম্পায়ার নাকি? তুমি কে? সময় শেষ হয়েছে, সময় শেষ হয়েছে, 1 মিনিট সময় শেষ হয়েছে। পরে তো আরো খোলাখুলি বিতর্কের, বিস্তারিত বিতর্কের জায়গা রয়েছে। প্রদীপ্ত বাবু আপনার সময় 1 মিনিট। দেখো, বিরোধীদের ভয়ের থেকে বড় কথা হচ্ছে দেশে সংশয় আছে, 100% আছে। সংশয় এই কারণে আছে যে তুমি বলছো যে ঘর মে ঘুসকে মারুঙ্গা, তারপরে 21 দিনে 11 দিন ডোনাল্ড ট্রাম্প বলছে আমি বলে দিয়েছি ভাই তোমরা কিন্তু লড়াই করবে না, আমি তোমাদের লবণ চুষ দেখাবো, সেই লবণ চুষ হচ্ছে ব্যবসা, তোমরা লড়াই করলে আমি কিন্তু তোমাদের ব্যবসা দেবো না। যেমন অ্যাপেলের কারখানা এখানে খুলতে দেবে না, যেমন স্যামসাংয়ের কারখানা এখানে খুলতে দেবে না, তেমনই ট্রাম্প বলে দিয়েছে যুদ্ধ করবে না। একদিকে বলছে ব্যবসা করতে দেবো না অ্যাপেল আর স্যামসাংকে, আর একদিকে বলছে ব্যবসা করো, ব্যবসা করার জন্য যুদ্ধ বন্ধ করো। আর এই ট্রাম্পের কথা শুনে তুমি যুদ্ধ বন্ধ করছো বলে যদি মনে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন দেশের স্বার্থে,
রাজনৈতিক দলের ঊর্ধ্বে আমাদের উঠতে হবে, এবং আমরা উঠেছি, প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা উঠেছি। কিন্তু তুমি সেই দেশের মধ্যে এসে আলিপুরদুয়ার থেকে শুরু করে আমাদের কলকাতায় বিভিন্ন সভায় রাজনৈতিক দলের একটা এমন বাতাবরণ তৈরি করছো যাতে বিভেদটা বজায় থাকে, সমান্তরাল বিভেদ বজায় থাকে। আর যখন তুমি 2001-এর পরবর্তী, শেষ করে দিচ্ছি, 2001-এর পরবর্তীকালীন সময় থেকে বিভিন্ন চ্যানেলে পার্লামেন্টের আক্রমণের পরে বলছো টাকা কার কাছে থাকে, সেনাবাহিনী কার কাছে থাকে, সীমান্ত কার কাছে থাকে, দুর্বল প্রধানমন্ত্রী, সন্ত্রাসবাদ বিরোধিতায় ব্যর্থ, তাই বিজেপিকে ভোট দাও, অ্যাডভার্টাইজ করছিলে। তুমি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তর দাও। বেশ, সময় শেষ হয়েছে। আমি দীপ্তাশবাবু আপনার কাছে সবার শেষ আসবো, কারণ আপনি সরকার পক্ষ। আমি আগে বিরোধীদের কথা শুনিনি। চন্দনবাবু, চন্দন ঘোষ চৌধুরী, আপনার এক মিনিট। দেখো, একদম শুরুতে তোমার এই ক্যাচ লাইনে আমি একটা জিনিস বুঝতে পারিনি, সেটা হলো যে ভারতবর্ষের জাতীয় সংহতির ক্ষেত্রে বিরোধীদের যে ভূমিকা সেটা শিক্ষণীয়, এটা হওয়া উচিত ছিল এই তোমার ক্যাচ লাইনে। তার কারণ শিক্ষণীয় সেটাই। আজকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটি দলের প্রতিনিধি যেভাবে ভারতবর্ষের মুখ রক্ষা করছে, ভারতবর্ষের সরকারের বিভিন্ন ব্যর্থতাকে ঢাকছে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি, সেখানে দাঁড়িয়ে আজকে এই প্রশ্নটাই ওঠা উচিত না, ধন্যবাদ জানানো উচিত, বরং ঘটছে উল্টো। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, যে মুহূর্তে বিদেশ থেকে ফেরেনি এখনও তারা ওই জাতীয় পতাকাকে সামনে রেখে এই লড়াই, এই বার্তা, এই ভারতবর্ষের মুখবয়ব তৈরি করছেন, যে মুখবয়ব জাতীয়তাবাদী মুখবয়ব, ঠিক সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের এজেন্ট হয়ে যাচ্ছেন ভারতবর্ষে দাঁড়িয়ে বিজেপি নেতাদের মুখে রাহুল গান্ধী। আলিপুরদুয়ারের সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করছেন সিঁদুর নিয়ে, এবং সেটা একটা সেগমেন্টেশন পলিটিক্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সকলেই জানে কোন কমিউনিটি ভারতবর্ষের, সকলে মিলে একভাবে জাতীয়তাবাদী শক্তিকে সামনে রেখেছে, সেখানে একটা সেগমেন্ট পলিটিক্স। আজকে এই প্রশ্নটা যখন আসে, আমি তোমাকে বলি, এখানে আজকে যে প্রশ্ন যখন সামনে আসে, তখন প্রথম প্রশ্ন আসে এই কলকাতার বুকে দাঁড়িয়ে যে মানুষটি আমার বিরোধী, আমার দলের বিরোধী, ভাইপো শব্দ উল্লেখ করে তাকে অপমান করা হচ্ছে, অথচ জাতীয় পতাকা হাতে তিনি যখন ভারতের মুখ উজ্জ্বল করছেন, ইনফ্যাক্ট ভারতের যে ব্যর্থতাগুলো সেগুলোকে ঢাকবার চেষ্টা করছেন। আমি আবারও বলি, এই ব্যর্থতা ঢাকবার সময় কিন্তু আর দেওয়া যাবে না রাজনীতির ক্ষেত্রে, স্পেশাল সেশন ডাকতে হবে, পরে নিশ্চিতভাবে আরো বিস্তারিত বিতর্কের জায়গা থাকছে। চন্দনবাবু, সময়ের আপাতত সময় শেষ। এবার আমি দীপ্তাশ্ব যশ আপনার উত্তর চাই। না, প্রথম কথা ভয় কি কোথাও আপনাদের আছে? না, এক এক করে বিরোধীদের ভয় কিনা জিজ্ঞাসা করেছিলাম, সংশয় কিনা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আপনার ক্ষেত্রে প্রশ্নটা উল্টে যাবে। এই ব্যাপক সাফল্যের পর, বিরোধীদের এই ব্যাপক যোগদানের পর, নিঃশর্ত সমর্থনের পর সংসদীয় অধিবেশন ডাকা নিয়ে আপনাদের গড়িমসি কেন? এক মিনিটে আমি এক করে উত্তর দিই। প্রথম কথা, যখন আমরা প্রথম মক ড্রিল ঘোষণা করেছিলাম, সেই সময় কোনো একজন ব্যক্তি একটা করেছিলেন যে নাকি সরকার ভয় পাচ্ছে। তো সেই সময় পাড়ায় পাড়ায় একটা ছড়া শোনা যাচ্ছিল, দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি হোয়াটসঅ্যাপে টুংটাং সারা, এমন সময় আস্তে করে আশিক মুনির নাল্য ধরে করা, কৌস্তব বাড়ি আছো, লাহোরে যে উড়ে গেল আমার পাড়া। এই একটা ছড়া শোনা গেছিল। আচ্ছা, তারপরে আসি তৃণমূলের কথা। তৃণমূল একটা অদ্ভুত দল, তাদের সব কিছুতে গোষ্ঠীদ্বন্দ্ব। তাদের ইউসুফ পাঠানকে পাঠালে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, আবার অভিষেক ব্যানার্জি গেলে তার সেখানে অভিষেক ব্যানার্জির যদি নাম হয়ে যায়, তার ক্লিপিংস ইত্যাদি যদি অভিষেক ব্যানার্জির অনুরাগীরা চালান, তাহলে আবার মমতা ব্যানার্জি একটা আলাদা ইনসিকিউরিটিতে ভুগতে থাকেন, এবং তিনি তখন সেই ইনসিকিউরিটিটা ঢাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চূড়ান্ত ব্যক্তিগত আক্রমণ করেন। কংগ্রেস, তাদের আবার আলাদা রকম ইনসিকিউরিটি, যে শশী থারুর যেন রাহুল গান্ধীর থেকে বড় না হয়ে যান। তারা শশী থারুর নিয়ে নানা রকম কটাক্ষ এখনও কংগ্রেসের নেতারাই প্রত্যেক দিন করে চলেছেন, কিন্তু তারপরে শশী থারুর যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছেন। দেখুন, এক্ষেত্রে আমি একজনের কথাই তুলব, তিনিও এই ইন্ডিজোটের, যেমন এই সিপিএম, তৃণমূল এবং কংগ্রেস ইন্ডিজোটের সঙ্গী, তিনিও ইন্ডিজোটের সঙ্গী, তিনি হচ্ছেন শারদ পাওয়ার। তিনি এর আগে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তিনি বলেছেন যে অপারেশনের সমস্ত ডিটেলস সব কিছু এখনই পার্লামেন্টে ডেকে ডিসকাশনের কোনো দরকার নেই। আপনি জানেন আমাদের দেশের যে ডিফেন্স সিস্টেম, সেখানে যখন অপারেশন শেষ হবে, প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা মানে লস, সমস্ত কিছু কিন্তু পার্লামেন্টারি কমিটির কাছে জমা পড়ে, কারণ এগুলো সমস্তটা দেশের জনগণের সম্পদ। খুব ভালো কথা। কাজেই এখানে ভয়ের কিছু নেই। আমি খালি বিরোধীদের বলবো, এখনই উতলা হয়ে এমন কিছু করে বসবেন না যাতে আবার ওই মক ড্রিলের পর ভয় পেয়েছেন, পরের দিন আবার দেখা যায় যে পাকিস্তানে বোমা পড়লো আর আপনি এখানে খোঁড়াতে শুরু সময় শেষ হয়েছে। আমি বিস্তারিত বিতর্কে যাবো, আমি ঝন্টু পরাগ আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমার চন্দনবাবুর কাছে একটা প্রশ্ন আছে। চন্দনবাবু বলছেন যে দেশের দোষ ঢাকতে নাকি ব্যর্থতা ঢাকতে নাকি গিয়েছিলেন।
তাহলে এটা কি ব্যর্থতা ঢাকার কথা? সালমান খুরশিদ যেটা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান কি শেষমেশ, বা রাদার বললে ভারত কি শেষমেশ পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে? এই প্রশ্নের সম্মুখীন বিদেশের মাটিতে এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য সালমান খুরশিদ হয়েছেন। উত্তরে কি বলেছেন সালমান খুরশিদ, একবার শুনি। We are asked, why did we stop? Why didn't we go further? We have to think of one important thing. We are not Pakistan. We are much larger than Pakistan. We have a greater role in the world. We got respect not only for our strength, but we got respect for showing the confidence in our strength that we had to do certain things to teach Pakistan a lesson. We did. And then we stopped. And we want to lead the world. চন্দনবাবু, এই কথাটা সালমান খুরশিদ বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলে এসেছে, এবার দেশের মাটিতে দাঁড়িয়ে কি বলুন? ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিয়েছে। অ্যাবসলিউটলি আমি যে কথাটা বলতে চাইবো বিদেশের মাটিতে দাঁড়িয়েই বলেছি। খুব স্বাভাবিক অর্থে আমরা বারবার একটা কথা বলছি, আমরা কিন্তু বিদেশের মাটিতে দাঁড়িয়ে কোনো প্রতিনিধি কোথাও কখনো কোনো শব্দ ব্যবহার করেনি যেখানে ভারতবর্ষের মর্যাদা ভুলুণ্ঠিত হয়, হতে পারে। আপনি বলছেন বাস্তব ক্ষেত্রে, আমি যেটা বলতে চাইছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা ঘটছে, চন্দনবাবু ক্লিয়ার করে নিন, বলবেন, আমি বাধা দিচ্ছি না, আমি ক্লিয়ার করে নিই। দর্শকদের তো অনেক সময় একটা থেকে আরেকটা কথা গেলে একটু বুঝতে অসুবিধা, ক্লিয়ার করে নিই। তার মানে আপনি বলছেন ডোনাল্ড ট্রাম্পের সমঝোতাতেই, মানে যা বলছেন ট্রাম্প সেটাই সত্যি, তাতেই ভারত রাজি হয়ে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে গেছে। কিন্তু এটা জেনে শুনেও সালমান খুরশিদ বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করবার জন্য নরেন্দ্র মোদী সরকারের হয়ে বলেছেন, এই তো? একটিবারের জন্য এই প্রশ্ন তোলা হয়নি ওয়াই প্রায়র ইন্টিমেশন টু পাকিস্তান, একটিবারের জন্য এই প্রশ্ন তোলা হয়নি 8 বার, যেটা তাহলে শশী থারুরের এই বক্তব্যটা একবার শুনে নিন। আপনারই দলের বক্তব্য শোনাচ্ছি, আপনারই দলের প্রতিনিধিদের বক্তব্য। শশী থারুর কি বলেছেন? শশী থারুর আরেকবার শুনি। If there was any persuasion by the American president or his senior officials, it would have been persuasion of the Pakistanis. We don't need to be persuaded because we don't want war. We want to focus on development. That's the basic message. যদি পারসুয়েশন হয়ে থাকে, বোঝানোর চেষ্টা হয়ে থাকে, তাহলে সেটা ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে বুঝিয়েছেন, ভারতকে নয়। ভারত তো যুদ্ধ শুরুই করেনি, হয়তো, তাও বলছেন হয়তো, যদি হয়ে থাকে। চন্দনবাবু, এটাও কি বিদেশের মাটিতে সত্যি, দেশের মাটিতে মিথ্যে? জিজ্ঞাসা করছি। যে কথা শশী থারুর বললেন অ্যাবসলিউটলি ডিপ্লোম্যাটিক ফোরাম, এটাই তো বাস্তব। এই কথাটাই ডিপ্লোমেসিতে বলা হয়। তুমি যেটা বলতে চাইছো সেটা ডিপ্লোম্যাটিক ইন্টারপ্রিটেশন নয়, উনি এটাই বলবেন। এবং বাস্তব একটা চরিত্র আছে, আমি বুঝতে পারছি না পশ্চিম বাংলা বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলবেন ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেনি। এই প্রসঙ্গ ভারত পাকিস্তানের সঙ্গে নিজের শর্তে সংঘর্ষ বিরতি করেছে, আর দেশের মাটিতে দাঁড়িয়ে সংসদের অধিবেশনে, দেশের মাটিতে সংসদের অধিবেশনে এসে এরাই বলবেন যে ভারত ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি চুক্তি করেছে পাকিস্তানের সঙ্গে। আমি জাস্ট এটাই বলতে চাইছি, এটা ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন। না, আপনারা কি বলছেন? সরকার আপনারা কি বলছেন? আমরা সেটাই বলছি যেটা আমরা দেখতে পাচ্ছি। বেশ, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত সরকারি বিবৃতি আসেনি, প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত অ্যাকাউন্টেবল হননি। আমরা যা শুনছি শশী থারুর বা সালমান খুরশিদের মুখে, এটা কি বিভ্রম? এই এতগুলো নার মধ্যে রয়ে গেছে যে সূত্র। চন্দনবাবু, শশী থারুর আর সালমান খুরশিদের মুখে আমরা যেটা শুনছি, এটা কি বিভ্রম? শশী থারুর আর সালমান খুরশিদের মুখে আমরা যেটা শুনছি, এটা কি বিভ্রম? এটা মিথ্যে? এখানে বিভ্রমের প্রশ্ন আসছে কেন? এটা সত্যি হলে ট্রাম্পের মধ্যস্থতা সত্যি নয়, ট্রাম্পের মধ্যস্থতা সত্যি হলে এগুলো মিথ্যে। এখানে ভুল হচ্ছে। আমি আবারও বলি, ডিপ্লোম্যাটিক ইন্টারপ্রিটেশন যারা বোঝে তারা এটা বুঝবে না। এখানে ডিপ্লোমেসি কি আছে? এখানে ডিপ্লোমেসি কি আছে? স্বাভাবিক, এখানে ডিপ্লোমেসি একটা জিনিস থাকতে পারে। এরা গেছে কি ডিপ্লোম্যাটিক পারপাস? এখানে ডিপ্লোমেসির একটা জিনিস থাকতে পারে। তো ডিপ্লোম্যাটিক পারপাস। আমি অধ্যাপক ঝন্টু পড়াইয়ের কাছে আসবো। অধ্যাপক ঝন্টু পড়াই, বহু ছোটবেলায় শুনেছিলাম, বহু ছোটবেলায়, সাধারণভাবে এগুলো পুরুষদের জন্য, মানে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের অনেক নিয়মকানুন থেকে বার্তা দেওয়ার জন্য করা আর কি, যাবতীয় উপোস কাপাস যা কিছু শরীরের রগরানি মেয়েদের উপর দিয়ে যাক। প্রবাসে নিয়ম নাস্তি, বাড়ির ছেলে অধিকাংশই বাইরে বাস করতে, অতএব তাদের কোনো নিয়মকানুন নেই। তো এটা কি তাই প্রবাসে নিয়ম নাস্তি? না, প্রথম কথা বলছি, দেখো এই 7টি দলের যে প্রতিনিধি পাঠানো, এটা যেমন নরেন্দ্র মোদীর কূটনৈতিক দূরদর্শিতার পরিচায়ক, আবার এটাও ঠিক এই 7 জন যে প্রতিনিধি গেছে তারা কিন্তু ভারতের খুঁটিনাটি, যে যদি কোনো ব্যর্থতা হয়ে থাকে, সরকার কিন্তু এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি যুদ্ধটা থামালো কেন। তারা ডিপ্লোম্যাটিক এন্ডে কিন্তু ভারতের সব কিছু পজিটিভ পার্টটা তুলবে এই কম্পালশন নিয়ে গেছে। বিকজ জন্টুবাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, না দুটো প্রশ্ন, দুটো। ভারতের তরফ থেকে বিদেশ সচিবের করা প্রেস কনফারেন্স, আপনি তাহলে এটাকে সরকারি স্টেটমেন্ট হিসেবে দেখছেন না? 1 এবং 2, ভারতের সংসদীয় দল মানে স্ট্যান্ডিং কমিটির সামনে
বিদেশ মন্ত্রী এসেছিলেন, বিদেশ সচিব এসেছিলেন, বিদেশ মন্ত্রীও আসবেন দু একদিনের মধ্যে, তাহলে বিদেশ সচিবের এসে করে যাওয়া ব্রিফিংটাও আপনি সরকারি বলছেন না? না, সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি একদম নয়। ট্রাম্প যখন একের পর এক বোম ব্লাস্টিং কথাগুলো বলছে, ভারতের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করছে, একটাও কি তার কাউন্টার এসেছে? আচ্ছা আমাকে আমার ছোট প্রশ্ন, আপনি বলবেন, ভুলবেন না, ভুল বার্তা যাবে না। বলছি যে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন বলেছিলেন, আমি জেলেনস্কি কি বলেছেন জানি না, পুতিনের দিক থেকে কোনো কথা এসেছে? না, আসেনি ডাইরেক্ট রিফিউটেশন। আমি বলছি শোনো, প্রশ্নটা হচ্ছে যখন একটার পর একটা ট্রাম্প ক্লেম করছে, তার কি একটার কাউন্টার দেওয়ার জায়গা আমাদের ছিল না? প্রথম। দ্বিতীয়, দেখো এই উদ্যোগটা বিশ্বের সামনে ভারতের ঐক্যবদ্ধতা, বহুধর্মীয়তা, বহু জাতীয়গততা, গণতান্ত্রিক রাষ্ট্রের একটা এক্সপ্রেশন করার জন্য তৈরি করা, যেখানে দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান কন্টিনিউয়াস প্ররোচিত করে যাচ্ছে। আসিফ মুনির সরাসরি বলছে তার কাউন্টারে ভারত যে একটা ঐক্যবদ্ধ বহুত্ববাদী গঠনতন্ত্র বিশ্বাস করে এবং পাকিস্তানের এই জঙ্গিপনার মুখোশ খুলে দেওয়ার জন্য যেটা তৈরি, তার পুরো কাজটা কিন্তু এই কমিটি করে এসছে। কোনোভাবে এই মোদী বা বিজেপির গৌরবান্বিত বা মহিমান্বিত করা নয়, এরা দেশের কথা বলতে গেছে, বুঝতে পেরেছি জয়ন্তবাবু। অর্থাৎ আপনি বলছেন এটাকে দেশের সরকারের সাফল্যের লাইসেন্স হিসেবে না ধরে নিতে, এটা বিরোধীদের আপনার দুজনের কাছে আসবো। আমি তার আগে দীপ্তা সবার কাছে বলতে চাইলো যে ইন্ডিয়া ইজ নট বিজেপি, বিজেপি ইজ নট ইন্ডিয়া। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়া ইজ নট বিজেপি, মানে দেশের কথা বলা মানে বিজেপির কথা বলা নয়। বিজেপির যে লুফলস আছে, মানে ইন্ডিয়া ইজ নাও ওভার, মানে ইন্দিরা ইজ ইন্ডিয়া ইজ নাও ওভার, মানে বাংলাদেশ যুদ্ধের পর যেটা ছিল সেটা ঠিক নয়। ইন্দিরা ইজ ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধের পর আমরা শুনেছিলাম, কিন্তু মোদি ইজ ইন্ডিয়া বা আমরা বারবারই খুব ভালো সেটা ধমনীতে সিঁদুর বইবে and that has to be advocated। না, খুব ভালো। আমি জাস্ট ইন্ডিয়া ইজ ইন্ডিয়াটা মনে করছিলাম, মানে মনে পড়ে গেল হঠাৎ করে জাস্ট কনটেক্সটে। আমি দীপ্তাশবাবু আপনার কাছে আসবো। দেখুন দীপ্তাশবাবু, এদের যদি এত কথা বলি, মানে এদের কূটনৈতিক দৌত্য নেই, তাহলে আমি আপনাদেরও এত ধানাই পানায় মানে বুঝতে পারছি না। আমি স্ট্রেট ধানাই পানাই বলছি একটাই কারণে, কেন জানেন? লৌহ পুরুষ, লৌহ মানব লালকৃষ্ণ আদবানি 2008 সাল 11ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর সংসদের অধিবেশন বসেছিল, 26শে নভেম্বর মুম্বাই ওই ভয়ঙ্কর জঙ্গি হানা, এবং তারপর লালকৃষ্ণ আদবানিরা দাবি করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, দেশের প্রধানমন্ত্রী, তারা কিন্তু বিন্দুমাত্র সমস্যা হন না অধিবেশনটা ডাকতে, তারা ডাকলেন। পি চিদম্বরম ওপেনিং রিমার্কস দিয়ে প্রথম বললেন, বিরোধী দলনেতা আপনি বলুন। লালকৃষ্ণ আদবানি বলতে উঠে সরকারের উদ্দেশ্যে কি বলেছিলেন আমি একবার জাস্ট স্মরণ করি দিই সেদিনকে বক্তব্য। कई वर्षों से यह देश एक युद्ध का सामना कर रहा है, उसको सचमुच में टेरर वॉर कहना वह उपयुक्त है। इसीलिए पहली बार शायद हुआ होगा कि सरकार ने ही अपनी ओर से तय किया कि आज प्रश्नोत्तर काल न करके और गृह मंत्री जो वक्तव्य देना चाहते हैं वह शुरू में ही वो दे, जैसे अधिक से अधिक समय मिले सदन को इस पर चर्चा करने का। मैं इस बात के लिए भी आपका आभारी हूं कि आपने मुझे इस पर सबसे पहले बोलने का अवसर दिया। ঠিক এই সংসদেই বছর 5 পর, ঠিক মতো হিসাব করলে 4.5 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণাম ঠুকে ভিতরে ঢুকেছিলেন। সেই মর্যাদা কোথায় দিতে হবে তো দীপ্তাশবাবু? না, আজকে দেখুন আপনি একটা জিনিস দেখালেন যে ওখানে, আচ্ছা সেদিনকে বিরোধীদের এই মানে নিঃশর্ত সমর্থন পেয়েও সেই সময় সরকার কি করেছিল? না, সেটা অন্য কথা। আমার না অন্য কথা নয়, প্লিজ, এটা সমস্যা, এটা আপনাদের সমস্যা। আমি কি আপনারা পলিটিক্যাল পার্টি থেকে যারা, না না, আমি যা প্রশ্ন করেছি সেটা আপনি ডিসাইড করবেন। প্রশ্ন করেছেন, তাহলে আপনাকে উত্তরের জন্য আপনি আমার প্রশ্নের উত্তর দিন, অপেক্ষা করতে হবে। আমার প্রশ্নের উত্তর দিন। আপনাকে উত্তরের জন্য অন্তত 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আচ্ছা 10 সেকেন্ড অপেক্ষা করছি, তার মধ্যে উত্তর না পেলে কিন্তু আবার প্রশ্ন করব। একই প্রশ্ন অবশ্যই করব। সেদিনকে আমাদের সরকার বলেছিল যে আমরা ভয় পাচ্ছি যে এটা পাকিস্তানের সাথে আমাদের পিস প্রসেসকে এফেক্ট করবে।
সেদিনকে এই কূটনৈতিক দৌত্য তারপরে এই সমস্ত বিরোধী দলগুলোকে একসাথে নিয়ে বিদেশের মাটিতে ভারতবর্ষের বক্তব্যকে তুলে ধরা, এগুলো কেন সেদিন দেখা যায়নি? আজকে যে কেউ যে কোনো একটা কিছু টুইট করতেই পারে। আপনি যে কথা একদম সঠিকভাবে বললেন যে ট্রাম্প রাশিয়া ইউক্রেন নিয়ে অনেক রকম দাবি করতে পারেন, কিন্তু তার জন্য পুতিনের সেটা বুঝলাম, কিন্তু আমি এখনো উত্তর পেলাম না। সেদিন চিদম্বরম মনমোহনসিংরা যেটা ফলো করেছিলেন সেটা আপনাদের ফলো করতে অসুবিধা কোথায়? ফরেন ডক্ট্রিন, না না, আমার কথার উত্তরে আসুন। আমি 10 সেকেন্ডের বেশি 30 সেকেন্ড দিয়ে দিয়েছি। সচিব এবং বিদেশ মন্ত্রী তারা পরিষ্কার করে দিয়েছেন যে সব বুঝলাম, কিন্তু আমি এই কথার উত্তর পেলাম না তরফ থেকে। সব বুঝলাম, আমি এই কথার উত্তর না দিতে মনে কোনো সংশয় থাকে, এগুলো আমি সব শুনেছি, এগুলো সব শুনেছি। না না, দীপ্ত বাবু, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। না না, দিস ইজ নট ফেয়ার। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। না না, আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনি আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। লালকৃষ্ণ আদবানির বিরোধী নেতা হলে মনমোহন সিং যা মানতে পারেন, আজকে রাহুল গান্ধী বিরোধী নেতা হলে নরেন্দ্র মোদী তা মানতে পারেন না, কারণ এটা সংসদ অধিবেশনে তো অসুবিধা কোথায়? তো অপারেশন হয়নি তখনো, অপারেশন চলছে, অপারেশন সিঁদুর এখনো তো চলছে। এবং এই যে আমাদের প্রতিনিধি দল যারা বিদেশ গেছে সেটাও অপারেশন সিঁদুরের অন্তর্গত। যে প্রতিনিধি দলরা বিদেশ গেছে প্রদীপ্ত কিছু বলতে চাইছেন, সিঁদুরের অন্তর্গত। প্রদীপ্ত কিছু বলতে চাইছেন, প্রদীপ্ত কিছু বলতে চাইছেন। একটা অনির্বাণ যে প্রশ্নগুলো কিছুক্ষণ আগে চন্দনদাকে করেছিল, সেই নিয়ে কেন তৃণমূল বিধানসভার আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে গেলেন, অন্যকে বলতে বাধা দেবেন না। প্লিজ প্লিজ, আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। আগে যখন সংক্ষেপে প্লিজ আমাকে একটা বিরতি দিতে হবে। 1 মিনিট দেওয়া হয়তো তখনও নিজের কথা বলেনি, অন্য দলের কথা বলে, অন্য দলের মুখপাত্রদের কথা বলেছে। আমার বক্তব্য যে কিছুক্ষণ আগে তুমি চন্দনদাকে দুটো উদাহরণ দিয়ে বললে যে বিদেশ সচিব বা পররাষ্ট্র সচিব কি কি বলেছেন, তাহলে তার ভিত্তিতে আমরা এই কনক্লুশনে আসতে পারছিলাম যে অপারেশন সিন্দুর শেষ হয়ে গেছে। কিন্তু দীপ্তাশ্বর কথা বা আলিপুরদুয়ার বা এই কলকাতায় যখন অমিত শাহ সভা করে গেলেন, তার থেকে আমরা বুঝতে পারছি অপারেশন সিন্দুর এখনো চলছে। এই যে রাজনীতিকরণ করা, অনির্বাণ চক্রবর্তী, এখন সময় দিনের সেরা রাজনৈতিক ব্রেকিং গুলো, পলিটিক্যাল ব্রেকিং গুলো চোখ রাখি আসুন। অপারেশন সিঁদুর ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি, আমেরিকাকে টেনে প্রধানমন্ত্রীকে নিশানা এবার রাহুল গান্ধীর। ট্রাম্পের ফোন আসতেই আত্মসমর্পণ করলেন মোদী। 71-এ আমেরিকার হুমকি সত্ত্বেও দুটুকরো করা হয়েছিল পাকিস্তানকে। ইতিহাস সাক্ষী, মাথা নোয়ানোই বিজেপি আরএসএস এর চরিত্র। কংগ্রেস থাকলে কখনো মাথা নোয়াতো না। ভোপালের কর্মী সভায় সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা। उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। इनका कैरेक्टर है ये। অসুস্থ অনুব্রত দেখতে যাবেন কাজল। অসুস্থ অনুব্রতকে দেখতে যাবেন বলে একমাত্র TV9 বাংলাকেই জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এখনই ফোন করে জানবো কেমন আছেন অনুব্রত, সময় বের করে সশরীরে দেখতেও যাব। TV9 বাংলায় এক্সক্লুসিভ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমে অনুব্রত মণ্ডলের নেতৃত্ব মানতে নারাজ কাজল। দলের দুজন নেতা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছেন কাজল, কিন্তু মমতা অভিষেক ছাড়া দলের বাকিরা সবাই কর্মী। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজল শেখ। পুলিশ প্রসঙ্গে বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সাধারণত পুলিশ শাসক দলের হয়েই কাজ করে, অনেকে পুলিশের দয়ায় ভোটে যেতেন, এতে লুকোনোর কিছু নেই। পুলিশ মানুষের স্বার্থকে বিপন্ন করলেই আমি বলি। অনুব্রতর মন্তব্যের নিন্দা করে ভরতপুরের তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি। পুলিশের সাহায্য নিয়ে আমি কোনোদিন রাজনীতির কোনো জায়গায় নির্বাচিত হইনি, আগামী দিনেও হব না। পুলিশের সাহায্য নিয়ে কারা যেতে? কেউ কেউ যেতে। অপারেশন সিঁদুরের পর কাল প্রথম কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক। আগামীকাল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। কালকের বৈঠকে উঠতে পারে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী। সংসদীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন মোদী। মের পর জুন ফের বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। চলতি মাসে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। উত্তরের পরে এবার দক্ষিণবঙ্গে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। 29শে মে আলিপুরদুয়ারে সভা করেন মোদী। 1 জুন নেতাজি ইন্ডোরে সভা করে যান অমিত শাহ। টার্গেট 26, তাই মোদীকে নিয়মিত রাজ্যে আসার আর্জি বঙ্গ বিজেপির। সেই আর্জি মেনেই কি জুনে প্রধানমন্ত্রী সফর? আর ঠিক এখান থেকেই চলে আসবো আবার আজকের বিতর্ক, যে বিতর্কে আমরা ছিলাম। সংসদীয় প্রতিনিধি দল দেশে ফিরল আর শুরু হলো সংসদের বিশেষ অধিবেশনের দাবি। সেই বিতর্কে এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি চুম্বকে, তা হলো এই বিরোধীদের সম্মিলিত বক্তব্য, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূলের, যে আমাদের জন্য যে দায়িত্ব ন্যস্ত করেছিল সরকার, সেই দায়িত্ব আমরা পালন করেছি। অর্থাৎ আমরা বিদেশে দৌত্য করে এসেছি সরকারের হয়ে, সরকারের নীতি হয়ে, দেশের হয়ে।
এবার দেশের ভিতরে সরকারকে জবাব দিতে হবে, যে জবাব চাওয়ার অধিকার আমাদের আছে। সংসদের অধিবেশন সরকার ডাকুক এবং দ্রুত ডাকুক। আমি এখান থেকেই চলে আসবো কৌস্তব এবং প্রদীপ্ত দুজনের কাছে। আমি প্রথমে কৌস্তব আপনার কাছে আসি। কৌস্তব, এই যে দুটোকে আলাদা আপনারা করতে চাইছেন বা আলাদা রাখছেন, আমি বুঝতে পারছি আপনারা যে অর্থে বলছেন যে কূটনৈতিক দৌত্য করে আসা দেশের হয়ে এক জিনিস, দেশের ভিতরে দেশের সরকারকে তার নীতিকে বা তার ব্যর্থতা, আপনাদের ভাষায় কোট আনকোট ব্যর্থতাকে প্রশ্ন করাটা সংসদের ভিতরে আরেকটা জিনিস। কিন্তু এই সূক্ষ্ম তফাৎ কি সাধারণ মানুষের সামনে পেশ করা যাবে? দেখো, একটা জিনিস তোমায় মানতে হবে, তো অস্বীকার কেউ করছে না, গোটা দেশের কোনো মানুষ করছে না, যে দিনের পর দিন ধরে পাকিস্তানের সরকার, পাকিস্তানের মিলিটারি, পাকিস্তানের প্রশাসন তারা নিশ্চুপ হয়ে আছেন এবং তারা হচ্ছে মদত দিচ্ছেন। এবং আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে এই সময়ের মধ্যেও তারা টাকা পেল, সে নিয়েও ভারতবর্ষ যখন বিরোধিতা করছে তখন অনেক বড় বড় দেশ তারা চুপ করে থাকছে। তাহলে এই কথাটা, পাকিস্তানের যে ফান্ডিং হচ্ছে এখন, এই পাকিস্তানে তো ডেভেলপমেন্ট হয় না, পাকিস্তানের এই জঙ্গিদের মদত করা হয়, পাকিস্তানের মিলিটারি এই জঙ্গিদের মদত করে, তা সেটা গোটা ভারত পৃথিবীর মানুষকে আমরা বোঝাবো না কেন? সেটা আমাদের বোঝাতে হবে। পাকিস্তান দিনের পর দিন এ ধরনের কাণ্ড কারখানা করে যাচ্ছে, কিন্তু এই ইন্টারন্যাশনাল মঞ্চগুলোকে গিয়ে নিশ্চিতভাবেই আমরা আলোচনা করব না আমাদের দেশের সরকার। আমরা কি ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে বলবো যে পুলওয়ামার ঘটনার পর নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন যে পুলওয়ামার শহীদদের দিকে তাকিয়ে হচ্ছে ভোট দিন, অথচ একবারও 300 কেজি RDX কোথা থেকে এলো, কিভাবে এলো, কেন আক্রমণ করা হলো, এবার পেহেলগাঁওতে নিরাপত্তা নেই কেন, এই মানুষগুলোর এরকম অবস্থা হলো কেন, ইন্টেলিজেন্স কোথায়, এ নিয়ে আলোচনা কি ইন্টারন্যাশনাল মঞ্চে হবে? নিশ্চিতভাবেই হবে না। আমি উত্তর নিই দীপ্তাশবাবুর কাছে। প্রথম কথা কৌস্তববাবু যেটা বললেন যে বিদেশের মাটিতে, আচ্ছা যদি সেটাতেই ওনারা বিশ্বাস করেন, কলকাতার রাস্তায় কেন মিছিল করছিলেন যুদ্ধ নয় শান্তি চাই? কেন সুজনবাবুর খুব চিন্তা হয়ে গেছিল যে ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ হয়ে গেলে পাকিস্তানে জল পাবেন না? কৌস্তববাবুরা তো সেই মিছিলে যা কাঁদছিলেন, পাকিস্তানের বর্ডারে গিয়ে ওরকম কাঁদলে পাকিস্তানে বন্যা হয়ে যেত। আজকে ওখানে একরকম, এখানে একরকম, ভোট পাওয়া যায় না। আজকে এখানে আপনারা বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, আজকে এখানে বলছেন শিক্ষা দেওয়া দরকার। আজকে আপনার পাকিস্তানে করছিলেন যুদ্ধ নয় শান্তি চাই বলে। মারা গেছিল, সে আদিবাসী ছিল না, তারপরে আজকে সেই কেশব রামের মারা গেলে আপনারা তার হয়ে কেশব রামের কথা ফিরে আসি। আজকের কথা ফিরে আসি, অন্যদিন কথা হবে। আপনি আপনার সময়, আপনি তো সে বক করছিলেন যখন বক ছিল, আপনি তো ফেসবুকে যে সরকার থেকে সরকারের পার্টি ভয়দার পার্টি পাকিস্তানের জন্য দীপ্তাশবাবু, আমার একটা ছোট প্রশ্ন, যারা ইতিমধ্যে দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ এই সংকটকালে, এই সম্মিলিতভাবে বিরোধী পক্ষ বলে যারা যে গেছে, আমরা তো সবসময় সব দলকেই জায়গা দিতে চাইছি। আমরা তো জানেন সংবিধান আমরা ওই ধরনের গণতন্ত্র বিশ্বাস করি না। আজকে আমরা এই গণতন্ত্র বিশ্বাস করি না যে আমার দলের কর্মী সমর্থক যদি জেহাদিদের হাতে মারা যায়, আমি তাহলে সেই কর্মী সমর্থক। আমি প্রদীপ্তবাবুর কাছে আসবো, তার আগে আমি কাকলি ঘোষ দস্তিদের একটি বক্তব্য শোনাই। প্রদীপ্তবাবু, তখনও কিন্তু সংসদীয় প্রতিনিধি দলের সফরটা শেষ হয়নি, মানে তখনও তারা আরো দুটো দেশে সফর, সম্ভবত দুটো দেশেই লাস্ট দুটো দেশের সফর তাদের বাকি ছিল প্রত্যেকটা দলেরই, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলে ছিলেন সেই দলেরও। সেই অবস্থাতেই কাকলি ঘোষ দস্তিদারের দেওয়া এই বক্তব্যটি, আপনাদের সাংবাদিক বৈঠক থেকে দলের সেই বক্তব্যটি যদি একবার শুনিনি আরেকবার। আমাদের দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক আছে, তাদের কাছে খবর ছিল না কেন যে এইভাবে সন্ত্রাসবাদীরা দেশের ভিতরে ঢুকে এসে মানুষকে হত্যা করছে? জানতে চাই যে সেই যে সন্ত্রাসবাদীরা যারা ঢুকেছিল, আজ অব্দি তাদের একজনও কিন্তু গ্রেপ্তার হননি। সিঁদুরের বাটি নিয়ে না ঘুরে নতুন করে যেন সেই সন্ত্রাসবাদ ভারতবর্ষের জমিতে কোনো ক্ষতি করতে না পারে, এটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিশেষভাবে দেখা উচিত। আমি প্রদীপ্ত একবারে পয়েন্টেড আমার প্রশ্নটা, সেটা হচ্ছে তখনও কিন্তু দুটো দেশের সফর বাকি, সেই প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা এই যে বলছেন দেশের কৃত্য করার কথা, অর্থাৎ দেশের কাজ আমরা করে এসেছি, আমরা সে কাজ দায়িত্ব পালন করেছি, সত্যি কি তাই? ধরুন কাকলি ঘোষ দস্তিদার যখন এই কথাটা বলছেন, এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়ার যুগ, কত সেকেন্ড লাগে এই বাইটটা ভারত থেকে জাপানে বা মালয়েশিয়ায় পৌঁছতে?
এই বাইটটা কি পৌঁছয়নি আপনার বিশ্বাস? যথার্থ, এই প্রশ্নটা তো স্বাভাবিক প্রশ্ন ছিল, এই প্রশ্নটা তো আজকের প্রশ্ন নয়। 2008 সালের পরেও এই প্রশ্ন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সেম প্রশ্নটা করেছিলেন। আজকে তো আমরা বলছি নরেন্দ্র মোদীর প্রশ্ন নরেন্দ্র মোদী দিন, মুখ্যমন্ত্রীর প্রশ্ন প্রধানমন্ত্রী দিন। আমি দায়িত্ব নিয়ে বলতে চাইছি, সেই সময়কার প্রত্যেকটা ভিডিও ধরে ধরে দেখো মনমোহন সিংকে কিভাবে দুর্বল প্রধানমন্ত্রী সাজানোর জন্য বলেছিল। কিন্তু এইখানে তৃণমূল দল অন্য দল থেকে এই কারণেই আলাদা যে তারা খুব পরিষ্কারভাবে তাদের যে জাতীয়তাবাদী আদর্শ, সেই জাতীয়তাবাদী আদর্শটাকে তুলে ধরেছে এবং জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরে বারংবার দেশের জন্য, দশের জন্য কথা বলে এসছে এবং পরিষ্কার বলেছে যে যদি কথা হয় পিওকে নিয়ে কথা হবে। দম থাকলে তোমরা তো পার্লামেন্টে বলে এসেছিল, অমিত শাহজি বারবার বলেছো যে পিওকে আমাদের হবে, ভাত তালি তুড়িয়েছো। এরকম তুড়ি মেরে ট্রাম্প বলে দিচ্ছে যে আমি যুদ্ধ থামাচ্ছি, কই তখন তো বলতে পারছো না আমরা পিওকে নিয়ে ছাড়বো, পিওকে আমাদের। কোন পার্লামেন্টে গিয়ে কথা বলার সাহস থাকে আর জনগণের সামনে কথা বলার সাহস থাকছে না, পিওকে গিয়ে নিয়ে কথা বলতো না। 2019 সালের পরে তোমরা বললে আমরা সব শেষ করে দিয়েছি, ঘাড়ে ঘুষকে মারা হয়। 2016 সালের পরে নোটবন্দির পরে বললে সন্ত্রাসবাদীদের জন্য সব বন্ধ করে দিয়েছি। তারপরে কি করে ঘাড়ে ঘুষকে ওরা মারলো? আমাদের এই 26 জন যারা মারা গেল তাদের মায়েদের সিঁদুর কেন নষ্ট হলো? 44 জন যারা মারা গেল শহীদ তাদের কেন সিঁদুর নষ্ট হলো? উত্তর নেই। এবার দিতে সময় উত্তর যাত্রাটা শেষ হলে এবার উত্তর না না যাত্রা বলছেন না পিওকে নিয়ে তারপরে কিছু বলা হয়নি, আবার যাত্রার কথা বলছেন না পিওকে নিয়ে ট্রাম্পের কথার পরে কিছু বলা হয়নি। একটু কান খুলে শুনুন, আসলে চাকরি চুরি, চাল চুরি, বালু চুরি নিজে শুরু করতে হবে। নিজের সময় যে পাকিস্তানি সেটা হলো পিওকে নিয়ে চাল চুরি, কয়লা চুরি, পিওকে নিয়ে কথা বলতে পারো না। আপনি বলেছেন আপনার সময় আমরা পিওকে চাই, আমরা ভারতবাসী পিওকে চাই। তখন কি রঞ্জিত জিজ্ঞেস করেছেন আমি ঝন্টু পরাকে কাছে যাবো। ঝন্টু বাবু, আর 5 দিনের মতো, খুব দুর্ভাগ্যের এটা, আর 5 দিনের মতো আজকেও এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে লড়াইটা একেবারে ব্যক্তিগত স্তরে নেমে আসছে, যেটা আসার কথা না। দেশের মানুষ কিন্তু, এমনকি এই দেশের মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু খুব প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন। প্রধানমন্ত্রী সেদিনও যখন এসে অপারেশন সিঁদুরের কথা বলে গিয়েছেন, অমিত শাহরা এসে বলছেন, তখন আমরা নিশ্চিতভাবে দেশের নাগরিক হিসেবে এটা ধরবো যে সরকার খুব সিরিয়াসলি এটাকে ডিল করছে। এটা কারুর লেখা বই দিয়ে ডিল করার বিষয় নয়, কে কাকে কি বলেছেন বইয়ের ভিতরে। আমি অনুরোধ করবো দীপ্তাশ্বরবাবুই হন বা প্রদীপ্তবাবু হন, ব্যক্তিগত আক্রমণে গিয়েছিল, নীতি নিয়ে কথা হচ্ছে। ঝন্টু পরাগ, আমার সেখানেই আপনার কাছে প্রশ্ন, অধ্যাপক ঝন্টু পরাগ, এই সংসদীয় অধিবেশন ডাকা অথবা না ডাকা নিয়ে এতখানি বিতর্কের সত্যি কি অবকাশ ছিল বা অবকাশ আছে? একদম নয়। ঘরে এবং বাইরে রাষ্ট্রনায়কদের এই দুটোকে সামঞ্জস্য রক্ষা করাটা কিন্তু সাংঘাতিক একটা চ্যালেঞ্জ এবং সত্যিকারে দক্ষ রাজনীতিবিদ কিন্তু এই ঘরে বাইরেকে একটা সুতোয় বাঁধে। আপনার যখন বিরোধীরা সম্মিলিতভাবে বাইরে আন্তর্জাতিক মঞ্চে এটা প্রতিষ্ঠিত করে আসতে পেরেছে পাকিস্তানের পথ বিভাজনের, ভারতের পথ সংহতির, এটা প্রতিষ্ঠিত করতে পেরেছে, তখন আপনি দেশের ভেতরে সেই বিরোধীদের উদ্দেশ্যে যখন একের পর এক নিজের অপারেশন সিন্দুরের সাথে নিজের নাম মহিমান্বিত করার জন্য একটার পর একটা বিরোধীদের আবার কোথায় নাম আপনি বলবেন পরে রিবার্টাল দেবেন, এখন আপনি বলবেন, আপনি পরে বলবেন, আপনার রিবার্টাল দেওয়ার টাইম আছে, বলতে দিন। আমি বলছি দীপ্তাশবাবু না, দীপ্তাশবাবু প্লিজ, দীপ্তাশবাবু না, দীপ্তাশবাবু না, প্লিজ ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন।
কথা বলবেন, আপনি সবাই বলবেন। আমি কি দিয়ে বলবেন সেটা আমি ঠিক করবো, উনি ঠিক করবেন, আপনি না। প্লিজ ওনাকে ওনার কথা বলতে দিন। হ্যাঁ বলছি তো, দিস ইজ নট ফেয়ার। দীপ্তাংশু বাবু, দিস ইজ নট ফেয়ার। আমি এবার তাহলে বাধ্য হব পিসিআর কে বলতে আপনার মাইক ডাউনের জন্য। পিসিআর প্লিজ দীপ্তাংশু বাবু মাইক ডাউন করো প্লিজ। ছোট বাবুকে কথা বলতে কেন্দ্রীয় শাসক দলের একাধিক নেতা যখন একের পর এক বিরোধীদের দেশদ্রোহী তকমা দিচ্ছে, তখন তো একটা প্রশ্ন জাগে যে আপনার দলের প্রয়াত প্রধানমন্ত্রী বলেছিল সংবাদ এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না। আপনি বিরোধীদের সংবাদ পাঠ করতে বাইরে পাঠালেন, তারা সাকসেস হলো। দেশবাসী জানতে চাইছে তারা কি করলো। তাহলে সম্মিলিত সম্মেলন আপনারই অটল বাবু। আমি প্রশ্ন করেছিলাম স্বামীকে দিয়ে মানুষের কাছে, যুদ্ধের পরে প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষের কাছে। আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম, আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল, আপনাদের কাছে প্রশ্ন এইরকম ছিল, আপনাদের কাছে প্রশ্ন ছিল আমার অপারেশন সিঁদুর নিয়ে এখনই সংসদে অধিবেশন ডাকা জরুরি। আমার মনে হয় দীপ্তাংশু বাবুদের জন্য খুব ইম্পর্টেন্ট এই আজকের পোলের রেজাল্টটা। আমি প্রশ্ন করেছিলাম অপারেশন সিঁদুর নিয়ে এখনই সংসদে অধিবেশন ডাকা জরুরি। হ্যাঁ বলছেন 75%, না বলছেন 25%। 75% মানুষ এদেশের বিশ্বাস করেন অধিবেশন ডাকা জরুরি। বলুন সংক্ষেপে। এখনো এই যে যারা বিদেশ গেছেন সেই বিদেশ সফরটাও অপারেশনেরই পার্ট, তারা ফিরে আসা অবধি অপেক্ষা করুন। এবার আপনি দেখবেন যখন অধিবেশন ডাকা হবে, সেটা বিশেষ অধিবেশন হোক বা সাধারণ অধিবেশন হোক, এই যারা আজকে এখানে লাফালাফি করছে তারাই দৌড়ে পালাতে ব্যস্ত থাকবে। গণতন্ত্রের রিচুয়াল মেনে স্পেশাল সেশন, এটা আমাদের রিচুয়ালের প্রমাণ ঐতিহাসিকভাবে এবারই অর্থাৎ সব ঐতিহ্য পালন হলো, শুধুমাত্র দেশের মাটিতে, দেশের সংসদে, দেশের মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা প্রশ্ন এবং তার উত্তর, এটা এখনো পর্যন্ত বাকি রইল। কতদিন বাকি থাকবে? যদি বাকি থাকে তাহলে সবাই মিলে একজোট হয়ে সন্ত্রাসের মোকাবিলা করলাম, এই বলবার মতো বড় মুখটাও কি বিশ্বমঞ্চে আমাদের জন্য খুব বেশি দিন বাকি থাকবে? তার কারণ এই খবরটাও কিন্তু বিদেশে পৌঁছয় ভারতের সংসদে সবাই মিলে একসঙ্গে ভবিষ্যতের সন্ত্রাস আটকানোর জন্য একযোগে আলোচনা করতে পারলো কিনা। যে আলোচনা হয় না, যে সংসদে আলোচনা হয় না, সেই সংসদের মর্যাদা থাকে না। সরকার যখন নিজের প্রতিনিধি করে এই দেশেরই বিরোধী রাজনৈতিক দলগুলোর সাংসদদের পাঠাতে পেরেছেন বিদেশের মাটিতে, তখন তাদের সামনে, তাদের দলের এবং অন্য দলের প্রতিনিধিদের সামনে নিজের বক্তব্য রাখার মতো জোর, মনের এবং কবজি সরকারের থাকা উচিত। বিশেষ করে যে সরকার অবশ্যই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চলছে, সে কুড়িয়ে বাড়ি যেভাবেই হোক চলছে। তো এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।